আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা প্রতি শুক্রবার বিকাল 5টা 30 মানেই বিতর্ক প্রতিযোগিতার একটি ফলাফল অনুষ্ঠানে চলে আসি। আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের পর্বটি নিয়ে। আজকে যে পর্বটি ছিল বিতর্ক প্রতিযোগিতা পর্ব, বিতর্ক প্রতিযোগিতা পর্বের সকল বিতার্কিক এবং আমাদের যে অতিথি সভাপতি হিসেবে আছেন, সবাই আমরা এখন স্টুডিওতে উপস্থিত। আমরা প্রথমে পরিচয় পর্ব দিয়েই আমরা আমাদের সভাপতির কাছেই চলে যাব, আমাদের বিতর্ক প্রতিযোগিতা শুরুতে চলে যাব। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি কামাল গাজী, 2004 এসএসসি ব্যাচ, ফয়লাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এই আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ বিপক্ষ দলের অবস্থান করছি। আমি শান্তনু সরকার, 1997 আমার এসএসসি ব্যাচ। আমি আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অবস্থান করছি। নেক্সট সোহাগ। আমি ধন্যবাদ। আমি আনোয়ারুল কাদির সোহাগ, এসএসসি 1996। আজকের বিতর্কের পক্ষে আমার অবস্থান। ধন্যবাদ। আমি কাজী রবুল ইসলাম, আজকের বিতর্কের বিপক্ষে আমার অবস্থান। আমি 1995 সালে এসএসসি ব্যাচ। জি, ধন্যবাদ। কাজী কিছু বলবা সোহাগ? ওই যে কামাল। জি না, আমরা আমাদের পরিচিত পর্বেতে চলে গেলাম। আমাদের মাঝে সভাপতি হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জনাব ইরাদুল হক, উপসচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আমরা আমাদের বিতর্ক প্রতিযোগিতায় চলে যাব এখনই। আমরা 30 মিনিট সময় নিয়েছি, 30 মিনিটের মধ্যেই আমাদের বিতর্ক প্রতিযোগিতাটি শেষ হবে। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি জনাব ইরাদুল হক, তাকে তার প্রোগ্রামটি সঞ্চালন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্নেহের কামাল গাজী। আসলে স্মৃতির পাতায় পয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, তারই একটা ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আজকে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছি। আমি যতটুকু জেনেছি যে এটি প্রতি শুক্রবারেই এই প্ল্যাটফর্ম থেকে এই ধরনের একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। আমার পরিচয়টা একটু দেই। আমার নাম ইরাদুল হক। আমি পয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে 1989 সনের এসএসসি ব্যাচে এখান থেকে আমি পাশ করি। পরবর্তীতে আমি সরকারি পিসি কলেজ বাগেরহাট থেকে এইচএসসি করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি উদ্ভিদ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছি। তারপরে আমি 22nd বিসিএস প্রশাসন যোগদান করি এবং বর্তমানে উপসচিব হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে কর্মরত আছি। তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে যারা আমাদের সাথে যুক্ত হয়ে এই প্রোগ্রামটি এনজয় করছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমি আশা করি যে এটি একটি উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতা হবে। তো বেশি বড় ভূমিকায় যাব না। আমাদের আজকের যে বিতর্কের বিষয় সেটি হলো শাস্তি নয়, সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। আমি বলতে চাই যে অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়কে নির্বাচন করেছে, যারাই করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর আমার কথার শুরুতেই আমরা আজকে আগস্ট মাসে আজকে এই প্রোগ্রামটি করছি এবং আজকেও একটি আমাদের জাতি হিসেবে বাংলাদেশের সামনে একটি লজ্জার দিন। আগস্ট মাসে আমি 15 আগস্ট আমরা জানি যে আমাদের জাতির পিতা সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো শোকের মাস হিসেবে আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজকের দিনে 21শে আগস্ট 2004 সালে আমরা সবাই জানি যে এই দিনে আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য একটি কুচক্রী মহল যারা তৎপরতা চালিয়েছিল এবং সেখানেও কিছু সংখ্যক
লোকের প্রাণহানি ঘটেছিল। তো আজকের দিনে আমি সেখানেও যারা মৃত্যুবরণ করেছিলেন সেই সকল শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। আমরা সরাসরি বিতর্ক প্রতিযোগিতায় চলে যেতে চাই। এই বিতর্ক প্রতিযোগিতার যে বিষয় নির্বাচিত হয়েছে সেই বিষয়ের পক্ষে দুজন বক্তা আজকে অবস্থান নিয়েছেন। প্রথম বক্তা শান্তনু সরকার এবং দ্বিতীয় বক্তা হিসেবে আনোয়ারুল কাদির সোহাগ, তিনি এই প্রথম পক্ষের বা বিষয়ের পক্ষের দলনেতা হিসেবেও ভূমিকা পালন করবেন। আর এই বিষয়ের বিপক্ষে অবস্থান নেবেন কামাল গাজী, যিনি প্রথম বক্তা, এবং অ্যাডভোকেট রবি কাজী, যিনি দলনেতা হিসেবে এই বিষয়ের বিপক্ষে অবস্থান নেবেন। তো আমি প্রথমেই শাস্তি নয় সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব এই বিষয়ের পক্ষে বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শান্তনু সরকারকে। জনাব শান্তনু সরকার, বিষয়ের পক্ষে বক্তব্য রাখুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে এই বিতর্কের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমার যে বিতর্কের বিষয় ছিল, আমাদের শাস্তি নয় সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। তা আমি প্রথমত আমি একটা বিষয় না বলে পারছি না মাননীয় সভাপতি, যেটা হলো শাস্তি সংশোধন অপরাধ নিয়ন্ত্রণ। আমরা যদি আজকে এই যুক্তিতর্কের এখানে যদি আমি 4টি বিষয় ভাগ করে ফেলি, তাহলে আমরা একটু ছোট্ট পরিসরে একটু জেনে নিই যে আসলে শাস্তিটা কি, সংশোধন জিনিসটা কি, অপরাধ জিনিসটা কি, নিয়ন্ত্রণ জিনিসটা কি। তা আসুন, শাস্তি কি? যেহেতু আমরা বাঙালি জাতি, আমি একটু বাংলায় বলতে চাই যে শাস্তির প্রতিশব্দ যাতনা, কষ্ট, সাজা। শাস্তি হলো একটি দল বা কোনো ব্যক্তির উপর অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর পরিণতি চাপিয়ে দেওয়া। আর অপরাধ হচ্ছে আইন লঙ্ঘন করাই হলো অপরাধ। আবার বলা যেতে পারে সামাজিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক রীতি ভঙ্গ করাকেই বোঝায়। মাননীয় সভাপতি, আমি আশা করি যে আমাদের যে ধাপে ধাপে যে বিষয়গুলো আমি উপস্থাপন করছি আপনি বিশেষভাবে দৃষ্টি দিবেন। সংশোধন প্রচলিত নিয়মটাকে একটু মডিফাই করে নতুন ধারায় পরিণত করা, তাহলে সংশোধন। আর তারপরে কি বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ সহজ কথায় রিমুটিং করা, অর্থাৎ বিপদ মুক্ত। আমরা বলতে পারি যখন সবকিছু নিয়ন্ত্রণের ভিতর থাকে, অর্থাৎ বিপদ মুক্ত, যে না এই জিনিসটা আমার বিপদ মুক্ত। তাহলে বিষয়টা আসলো কি, যে শাস্তি নয় সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। আমি মাননীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে শুরু করে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল স্তরে আপনি দেখবেন যে আগের মতন এখন আর শাস্তির বিধান নাই। তাহলে যে এই জিনিসটা আমরা কি হচ্ছে, আমাদের ভিতরে একটা সংশোধন আসছে, ব্যাপক সংশোধন আসছে, যে সরকারও এখানে ব্যাপক ভূমিকা পালন করছে। হ্যাঁ, এখানে সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার। আমাদের পক্ষের দলের যে সমস্ত বন্ধুগণ ইতিমধ্যে যাদের যুক্তিতর্কগুলো তুলে ধরেছেন, অত্যন্ত সুন্দর যুক্তিতর্কগুলো ছিল। সেখানে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে যে শাস্তি কোনো সমাধান হতে পারে না। একজন অপরাধী যখন কোনো অপরাধ করে ফেলে, সেখানে আমি যেখান থেকে 9 দেখছি, সে সেখান থেকে 6 দেখছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আগে। যে আমরা কি অপরাধটাকে নিয়ে খুব টানা হেঁচড়া করি, আসলে কিসের জন্য, কি ঘটনা, কি কারণে, কি বিষয়ের উপর ভিত্তি করে এই জিনিসটা ঘটছে, এইটা কিন্তু আমরা কেউ দেখি না। আমরা না দেখে কি করছি, আমরা করছি যে এইটাকে নিয়ে বেশি ফলো আপ করছি, বেশি আমরা মেতে আছি। আসলে যে উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আজ পৃথিবীতে আমরা অবস্থান করছি একেবারে উন্নত বিশ্বের ধারায়। আমরা আজ বাঙালি জাতি সমস্ত বিশ্বের সাথে তাল মিলে চলতে যেখানে সক্ষম। মাননীয় সভাপতি, আপনি অবশ্যই অবগত আছেন যে আমরা এখন মঙ্গল গ্রহ নিয়ে স্বপ্ন দেখছি, যে মঙ্গল গ্রহ আমরা বসবাস করব। সেইখানে
আমরা আমাদের এই ধরনের মানসিকতা কেন পোষণ করব? আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সংশোধনের পথ অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমি যেহেতু আমার সময় স্বল্পতার কারণে আমার সময় কম, তাই আমি আর সময় দেব না। আমি একটা কথাই বলতে চাই মাননীয় সভাপতি, সর্বশেষ যে সংশোধনী হতে পারে একটা মানুষের সঠিক বিচার ব্যবস্থা। কারণ মানসিক যন্ত্রণা, মনোবিজ্ঞানের ভাষ্যমতে যে মানসিক যন্ত্রণা কোনো মানুষের কাজ বা কাম্য হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি। শান্তনুর কথা কি শেষ হয়েছে? হ্যাঁ, আমার কথা শেষ। তার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি শান্তনু সরকারকে, যিনি প্রথম বক্তা হিসেবে শাস্তি নয় সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব এই বিষয়ে কথা বললেন। আমি এবার বিষয়ের বিপক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কামাল গাজীকে। জনাব কামাল গাজী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমরা যে বিতর্কের বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি শাস্তি নয় সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। আসলে অত্যন্ত যুক্তিযুক্ত কারণেই আজকে এই বিষয়ের বিপক্ষে আমি এবং আমাদের দলের সকল সদস্য অবস্থান নিয়েছি। কিন্তু আমরা সারা সপ্তাহ ব্যাপী অনেক ধরনের যুক্তিতর্ক ইতিমধ্যে উপস্থাপন করেছি, তারপরও বিরোধী পক্ষ যারা পক্ষে অবস্থান করছে তাদেরকে আমরা এখনো পর্যন্ত হয়তো বুঝাতে পারি নাই, বিধায় আজকে এখন কিছু কথা আমাদের বলতে হচ্ছে। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে আমরা দেখছি অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরও পক্ষের বন্ধুরা বারবার বোঝানোর চেষ্টা করছে সংশোধনের মাধ্যমে এই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। মাধ্যমেই বলতে শুধুমাত্র সংশোধন করেই ওনারা এই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন বলে ধারণা করছেন। আমার আজকের এই আলোচনার প্রথমেই অপরাধ সম্পর্কে আমার পক্ষের বন্ধুদের বোঝানোর জন্য চেষ্টা করতে হচ্ছে। মাননীয় সভাপতি, অপরাধ কি? অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইনগত কাজ। দেশ বা অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী কার্যকলাপকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়। আমরা যদি দেখি অপরাধ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক, সাধারণ অপরাধ। দুই, গুরুতর অপরাধ। সাধারণ অপরাধ কোনগুলো? সাধারণ অপরাধ বলতে আমরা বুঝি যে অপরাধগুলো খুবই ছোট ছোট, যেগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অনেক ছেলেপেলেরা করে ফেলে, যারা অবুঝ শিশুরা করে ফেলে অনেক সময় অসাবধানতা বশত, সেগুলোকে আমরা ধরতে পারি যে এগুলো সাধারণ অপরাধ। যেগুলো আমরা পক্ষের বন্ধুরা বারবার বোঝানোর চেষ্টা করছে, স্কুলে শাস্তি উঠিয়ে দেওয়া হয়েছে, অনেক ভালো রেজাল্ট চলে এসেছে, হয়তো কোনো ছাত্র ভুল বশত কোনো চুরি করে ফেলেছে, সেটাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেটা হয়তো সে শুধরে নিয়েছে। এই শত শত যে সাধারণ যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোকেই শুধুমাত্র সংশোধন করার জন্য চেষ্টা করা যেতে পারে বলে মনে করি মাননীয় সভাপতি। আরেকটি অপরাধ কি আছে? গুরুতর অপরাধ। গুরুতর অপরাধ বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি? যেগুলো সাধারণত বড় অপরাধ, হত্যা, ধর্ষণ, খুন, বিভিন্ন ধরনের মাদক চোরাচালান, যে বিষয়গুলোর প্রতি আমাদের দেশের নিয়ম নীতি এবং সরকার বিভিন্ন আইন করার মাধ্যমে আরো বেশি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে আমি বলতে চাই, আজকে যারা পক্ষ অবস্থান নিয়েছে এবং তারা মানবতার বিভিন্ন ধরনের বুলি ছড়াচ্ছেন, সমাজ বিজ্ঞান মনোবিজ্ঞানের কথা বলছেন, আমার তাদের কাছে কথা যে আজকে শুধুমাত্র এই ধরনের কথার আড়ালেই আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতাকর্মী তাদের ছত্রছায়ায় থাকা লোকজনের অপরাধকে ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করে ফেলেছে। 2 দিন আগেও আমরা প্রথম আলোতে পড়েছি যে ধর্ষণের অপরাধে জুতা পিটা করে সেটাকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেছেন একজন চেয়ারম্যান। আসলে কি তিনি এটা মানবতা দেখালেন, নাকি তার পক্ষের একজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেন? এবং এই বাঁচানোর চেষ্টার ফলাফল কি হতে পারে? এই চেষ্টার ফলাফল আমরা দেখতে পারি যে আমাদের সমাজে অলরেডি আমরা দেখেছি, নুসরাত হত্যার গল্প শুনেছি, আমরা বর্ণালীর হত্যাকাণ্ডের গল্প শুনেছি, আমরা আমাদের রামপালেই
ছবি রানীর গল্প পর্যন্ত শুনেছি। এরকম ছবি রানী, নুসরাত, বর্ণালীর গল্প হাজার হাজার তৈরি হয়ে যাবে মাননীয় সভাপতি, যদি শুধুমাত্র সংশোধন করার চেষ্টা করে বড় বড় অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয়। শুধুমাত্র ভুলবশত অনেকেই, পক্ষের বন্ধুরা অনেকেই লিখেছে, ভুলবশত যদি করে ফেলে কোনো কথা, ভুলবশত যদি আপনি বিদ্যুতে হাত দেন, সে কি ক্ষমা করবে? না। ঠিক তেমনি গুরুদণ্ড, যেটা গুরুতর অপরাধ, এই অপরাধ যদি আপনি ভুলবশত করেন, এটারও আপনাকে শাস্তি পেতে হবে। তাছাড়া এই অপরাধ থেকে যদি আপনি ক্ষমা পেয়ে যান, আজকে লক্ষ লক্ষ অপরাধী যারা ফাঁসির আসামি, তারাও কাঠগড়ায় যেয়ে বলবে জজ সাহেব আমি ভুলবশত করে ফেলেছি। তাহলে কি আপনি সবাইকে ক্ষমা করে দিয়ে আরেকবার চেষ্টা করবেন যে আরো একটা হত্যা করুক, তারপর আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো? না, এটা কখনোই হবে না মাননীয় সভাপতি। আমাদের পক্ষের বন্ধুরা অনেকেই বলতে চেষ্টা করেছে, আজকে যারা পক্ষ, আজকে তারা চেয়েছেন যে ক্ষমা মহৎ গুণ, তারা প্রকাশ করার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি আপনার কাছে আপনার ভাই বা আপনার বোন যদি কখনো অপরাধের শিকার হয়, আপনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলবেন, আপনি নিজেই ব্যানার ফেস্টুন টানিয়ে বলবেন অমুকের বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আমার বোনের ধর্ষণের বিচার চাই। যদি তা না হয়, তাহলে দেখা যাবে হাজার হাজার ছবি রানী, হাজার হাজার বর্ণালী, হাজার হাজার আমাদের নুসরাত তৈরি হয়ে যাবে, যেখানে তারা শিকার হবে বিভিন্ন অপরাধের। আমাদের যে আজকের বিতর্কটার ভিতরেই আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে সংশোধন, হ্যাঁ সংশোধন হবে, সংশোধন হবে প্রচলিত আইনে শাস্তি প্রদানের মাধ্যমে। আজকে যদি একজন মার্ডারার, আজকে যদি তাকে সংশোধনের জন্যই আজকে বিচার ব্যবস্থা যে তৈরি করা হয়েছে, যে চোখের বদলে চোখ কিন্তু এখন আর হয় না মাননীয় সভাপতি। এখন যেটা হয় যে ওই ধারায়, ওই আইনে যে বিচারটা দেওয়া হয়, সেই শাস্তিটা তাকে পেতে হয়। এই শাস্তি পাওয়ার মাধ্যমেই কিন্তু সে সংশোধন হবে। আপনি যদি মনে করেন যে সংশোধন শুধুমাত্র মাফ করে দিলেই সংশোধন, এটা কিন্তু সংশোধন হবে না। আজকে তাকে শাস্তি, নির্দিষ্ট শাস্তির মাধ্যমেই কিন্তু সংশোধন করতে হবে মাননীয় সভাপতি। আমি যদি শুধু ক্ষমার দৃষ্টান্ত তৈরি করতে চাই পক্ষের বন্ধুদের মতে, তাহলেই তৈরি হয়ে যাবে হাজার হাজার খুন, হাজার হাজার ইয়াবা ব্যবসায়ী তৈরি হয়ে যাবে। প্রথমবার করেছি, এবার ক্ষমা করে দেন, পরের বার বলবে এবারই প্রথম ছিল, এবারও ক্ষমা করে দেন। এমনিতেই বিচার কার্য দেরি হওয়ার কারণে আমাদের দেশে এখনই বিভিন্ন ধরনের অপরাধ চক্র বেড়ে চলেছে, এবং আমাদের সমাজে দেখছি আমরা যে আমাদের এই অপরাধের মাত্রা কিভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সভাপতি, আমি বেশি সময় নিতে পারবো না, কারণ আমার বরাদ্দ এখানে জাস্ট 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি একটি জিনিস শুধু বলবো, যে আমাদের দেশের শুধু প্রচলিত আইন নয়, সারা পৃথিবীতেই যে আইন ব্যবস্থা আছে, এই আইন ব্যবস্থাতেই প্রত্যেকটা দেশই মেনে চলতে বাধ্য, এবং যে কোনো অপরাধীকেই সেই আইন ব্যবস্থার ভিতরেই এনে শাস্তি প্রদান না করলে প্রত্যেকটা দেশেই বিশৃঙ্খলা দেখা দিবে। আজকে শুধু বাংলাদেশ নয়, আমাদের কথা হলো যে শাস্তি নয় কথাটি বললেই আমাদের দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, এটি অবস্থা আরো বেশি দুর্গতি দেখা দিবে। মাননীয় সভাপতি, আমরা যদি বিভিন্ন পত্র পত্রিকা যখন খুলি বা বিভিন্ন পত্রিকা যদি দেখি, তার ভিতরে আমি একটা রেফারেন্স শুধু বলেছি, আমাদের পক্ষের দলের নাজিরা, বিপক্ষের দলের নাজিরা অলরেডি বলেছে, বাংলা ট্রিবিউন প্রকাশিত হয়েছে আগস্ট 20, 2019, দ্রুততম সময়ে অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় ধর্ষণের মতন অপরাধ বেড়ে চলেছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আজকে শুধুমাত্র দ্রুত সময়ে এই অপরাধের বিচার হয় নাই বিধায়, অপরাধে গড়িমসি হচ্ছে বিধায়, শাস্তি দেওয়াতে গড়িমসি হচ্ছে বিধায় আজকে কিন্তু অপরাধের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। তো শাস্তি দিতে দেরি হওয়াতে এই অবস্থা, আর ওনারা চাচ্ছেন ক্ষমা করে দিয়ে আজকে শাস্তি ব্যবস্থা না রেখেই সংশোধন করে ওনারা এই ক্ষমার মহানুভবতা দেখিয়ে আজকে চাচ্ছেন তারা অপরাধ দমন করতে। আসলে এগুলো নয়, আসুন বাস্তবতাকে মেনে নেই, আমরা সুন্দর করে সবাইকেই আইনের আওতায় শাস্তির মাধ্যমে তাদেরকে, আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলি, আগামীর বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর করে তুলে ধরি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ কামাল গাজীকে তার চমৎকার উপস্থাপনার জন্য। আমরা খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, আমরা পরে কথা বলবো প্রত্যেক বক্তা সম্পর্কে। তো এই পর্যায়ে আমি শাস্তি নয় সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, এই বিষয়ের উপরে আমাদের আজকে যে বিতর্ক প্রতিযোগিতা চলছে, সেখানে পক্ষে কথা বলার জন্য পক্ষ দলের যিনি দলনেতা জনাব আনোয়ারুল কাদির সোহাগ, তাকে তার বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় শাস্তি নয়, সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল এই প্রস্তাবনার পক্ষে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যেই আমার দলের প্রথম বক্তা জনাব শান্তনু সরকারের উপস্থাপনা উপভোগ করেছেন। তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রস্তাবনাটাকে বিশ্লেষণ করেছেন, তাই আমি সে বিষয়ে আর কিছু বলতে চাই না। আমি শান্তনু সরকারের পাশাপাশি আমার দলে অন্য যে সকল সদস্য ছিল তাদের নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তারা আমাদের এই বিতর্ককে চাঙ্গা করে রেখেছিলেন। আমাদের মাঝে শান্তনু সরকার ছাড়াও আমাদের মাঝে ছিলেন মুন্সি হাসিবুজ্জামান, ছিলেন রুবেল শেখ, রাকিবুল ইসলাম, মেহেদি হাসান, জোহরা ইসলাম ইমা, জাওয়াদুল করিম রাজা, নিশাত তাসনিম অর্পা, নিঝুম সন্ধ্যা, অজান্তা মজুমদার, জয়রাজ ঘোষ, শারমিন আক্তার ইতি, আশিকুর রহমান, ইন্দ্রা কুন্ডু, হেলাল উদ্দিন, হিমেল রাব্বি সোহান, রিয়াদ হোসেন ওপি, গাজী উবায়দুল্লাহ সহ আরো অসংখ্য মৌন সম্মতি যাদের ছিল আমাদের পক্ষে, সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। যাই হোক, আপনারাই আজকে এই বিতর্ককে অত্যন্ত প্রতিযোগিতা মুখর করে তুলেছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মূল প্রস্তাবনা চলে আসছি। আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আমাদের বিষয়টিকে অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করার পরেও বিপক্ষ দলের বক্তারা বিষয়টিকে বুঝতে চাইছেন না, বুঝতে চাইবেন না, এটাই বাস্তবতা। কারণ এটা বিতর্ককে টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করতেই হবে, তাই হয়তো তারা বিরোধিতা করছেন, কিন্তু মনে মনে হয়তো তারা এটাও মেনে নিচ্ছেন যে আসলেই সবকিছু আধুনিকতার এই যুগে সব সংজ্ঞাই পাল্টে গেছে, যেখানে সারা বিশ্বের মনোবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা এখন শাস্তির সংজ্ঞাকে পাল্টে দিয়েছেন। শাস্তি বলতে তারা এখন আমার বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা যে বারবার শাস্তির কথা বলছেন, সেই শাস্তির সংজ্ঞাকে আধুনিকায়ন করা হয়েছে। বিজ্ঞ মনোবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা শাস্তির সংজ্ঞা দিয়েছেন এভাবে, তারা বলেছেন যে শাস্তি মানেই দণ্ড নয়, শাস্তি মানে হলো অপরাধীকে সংশোধন করে ভালো মানুষে পরিণত করা। সুতরাং সারা বিশ্বে আমেরিকা সহ 120টি দেশে ফাঁসি বা মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশে অপরাধীর অভাবে কারাগার বন্ধ হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার করে বলছেন শাস্তি শাস্তি শাস্তি। শাস্তি বলতে তারা কি বোঝাচ্ছেন? তারা জোরালোভাবে বলেছেন ধর্ষণের কথা। আমাদের দেশে কি শাস্তি নাই? প্রচলিত কোনো আইন নাই? আমার প্রতিপক্ষ দলের দলনেতা একজন বিজ্ঞ অ্যাডভোকেট, আইনজীবী, নিশ্চয়ই আইনের অনেক গুরুত্বপূর্ণ ধারা তিনি উল্লেখ করবেন, কিন্তু আমি প্রতিপক্ষ দলের দলনেতার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশে প্রচলিত বর্তমান যে আইন রয়েছে সেখানে কি শাস্তি ব্যবস্থা চালু নাই? নিশ্চয়ই আছে। কিন্তু এত শাস্তি ব্যবস্থা থাকার পরেও কি ধর্ষণ, খুনের মতো অপরাধ কোনো অংশে হ্রাস পেয়েছে মাননীয় সভাপতি? পায় নাই। পায় নাই বলেই প্রতিদিন ধর্ষণ, খুনের মতো জঘন্য ঘটনা ঘটছে। তাই চিন্তা ভাবনা করতে হচ্ছে যে না, শাস্তি দিয়ে এর প্রতিকার সম্ভব নয়। মাননীয় সভাপতি, অভিজ্ঞ প্রতিপক্ষ, যদি প্রশ্ন হয় সংশোধনের, যদি প্রশ্ন হয় নিয়ন্ত্রণের, বিতর্কের বিষয়টিকে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন বিতর্কের বিষয় ছিল নিয়ন্ত্রণ। যখনই নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, তো নিয়ন্ত্রণ করতে হলে শাস্তি দিয়ে আমরা দেখেছি, পরীক্ষামূলকভাবে আমরা অনেক রকম শাস্তি ব্যবস্থা রেখেছি, কিন্তু শাস্তি দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। তাই যদি সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে দরকার সংশোধন। মাননীয় সভাপতি, আমরা যদি অপরাধের সংজ্ঞায়ন করি, অপরাধ একটি আপেক্ষিক বিষয়। অপরাধ দেশ, কাল, পাত্র, সমাজ ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেখানে আমরা দেখতে পাই যে সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি করা গুরুতর অপরাধ, অথচ আমেরিকার লোকের কাছে এটা অকল্পনীয়। তো আমরা যাকে অপরাধ বলছি এটা জাস্ট আমাদের মানসিকতা। বিজ্ঞ প্রতিপক্ষ
আপনারা বারবার করে বলে আসছেন শাস্তির কথা। শাস্তি হলো পৃথিবীর সেই আদিমতম একটি প্রথা। সেই পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই শাস্তি প্রচলিত ছিল, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু শাস্তির ফলে অপরাধ প্রবণতা কমে নাই। বিজ্ঞ প্রতিপক্ষ আপাতত দৃষ্টিতে আমরা মনে করি যে শাস্তি দিলেই অপরাধ প্রবণতা কমে যাবে, কিন্তু না, অপরাধের কারণ অনুসন্ধান করতে হবে। তাই শাস্তি দিয়ে নয়, বরং অপরাধের কারণ অনুসন্ধান করে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন অপরাধীকে যদি পরিবার ও সমাজ থেকে বহিষ্কার করা হয়, তাহলে সে কখনোই শুধরে যাবে না, তার মানসিকতার পরিবর্তন হবে না, বরং তাকে ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে হবে যেন তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়। তাহলেই সে ফিরে আসবে তার নিজের অপরাধ জগৎ থেকে। মাননীয় সভাপতি, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে আমরা দেখব শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রকার শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ সেই শিক্ষার আদিম যুগ থেকেই শাস্তি প্রথা প্রচলিত ছিল। বেত মারা হয়েছে, কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি মাননীয় সভাপতি। তাই শিক্ষাবিদরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন যে না, এখন অপরাধ প্রবণতা কমাতে হলে শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে ক্ষমাশীলতা, সহমর্মিতা। তাই আমি প্রতিপক্ষের বক্তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান শিক্ষা বিশেষজ্ঞরা, শিক্ষাবিদেরা শিক্ষা ব্যবস্থায় চালু করেছে জীবনমুখী শিক্ষা নামে একটি বিষয়, লাইফ স্কিল বেসড এডুকেশন। সেখানে কি পড়ানো হচ্ছে? সেখানে পড়ানো হচ্ছে সহমর্মিতা, সেখানে পড়ানো হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, চাপ মোকাবেলার দক্ষতা, যাতে আগামী দিনের শিক্ষার্থীরা তাদের আবেগ ও চাপ মোকাবেলা করে নিজেকে কন্ট্রোল করে অপরাধ থেকে দূরে থাকতে পারে। আমরা যদি পরিবারের কথা বলি মাননীয় সভাপতি, প্রত্যেকটি পরিবারে বাবা মা সন্তানদের ছোটখাটো অপরাধে বকাঝকা থেকে শুরু করে বিভিন্ন রকম শারীরিক শাস্তি দিয়ে থাকেন। আমরা এত শাস্তি, এত কঠোরতা, এত অনুশাসনের মধ্যে বড় হয়েছি, তারপরও কি আমরা অপরাধ করি না? আমরা প্রতিনিয়ত অপরাধের সাথে জড়িত মাননীয় সভাপতি। তাই সমাজ বিজ্ঞানীরা বলছেন, শিশুদের জন্য হ্যাঁ বলুন, সে ইয়েস ফর চিলড্রেন। শিশুরা ছোটখাটো ভুল করবে, ওটাকে শাস্তির চোখে নয়, আপনারা সেটাকে তার ভুল শুধরে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সে যেন অনুতপ্ত হয়, অনুশোচনার মাধ্যমে সে ওই কাজটা না করে। যদি তাকে সংশোধনের সুযোগ না দিয়ে শাস্তি দেওয়া হতো, তাহলে কি হতো? আমরা দেখেছি শাস্তি দিলে মানুষের মধ্যে প্রতিহিংসার জন্ম হয়। ফলে একজন মানুষকে যখন শাস্তি দেওয়া হয়, সে কখনো তার বিবেকের দংশন বুঝতে পারে না, সে কখনো উপলব্ধি করতে পারে না তার অপরাধ। সে আবারও মনে করে একবার ছাড়া পেয়ে নি, তারপর আবার দেখে নিব। এ কারণেই মাননীয় সভাপতি, আমরা দেখেছি কিছু ঘটনা, আমরা দেখেছি যে মৃত্যুদণ্ডের আসামিকে নিজের সন্তানকে ক্ষমা করেছে, হত্যা করেছে ছুরিকাঘাতে একজন ঘাতক, সেই ঘাতককে ক্ষমা করে দিয়েছেন পিতা। 2015 সালে সালাউদ্দিন মিতামাউদ ছুরিকাঘাতে হত্যা করে আলেকজান্ডার রেলফোর্ড। এই সালাউদ্দিনের পিতা এই আলেকজান্ডার রেলফোর্ডকে, তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আইনের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, বলে আমার সন্তানকে আমি হারিয়েছি, তাই সে ক্ষমা করে দিয়ে এই খুনিকে বুকে টেনে নেয়। ঘাতক আলেকজান্ডার রেলফোর্ড কেঁদে ফেলেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন যে আমি হয়তো আপনার সন্তানকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনি আমার পিতার আসনে থাকবেন, আমি চেষ্টা করব এরকম ভুল যেন আর কেউ কখনো না করে। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ যখন বারবার শাস্তির কথা বলছেন, ঠিক এমনই একটি সময় আমাদের আইনমন্ত্রী তিনি কি বলছেন? তিনি 2017 সালের 7ই জানুয়ারি, আমরা প্রথম আলোয় সূত্র দিয়ে একটি কথা বলতে চাই, আইনমন্ত্রী বলেছেন শুধু শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না। তিনি বলেছেন অপরাধ তত্ত্ব পড়তে হবে, অপরাধীদেরকে আর শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না। বর্তমানে তিনি একটি রেফারেন্স দিয়েছেন, আদালতে 27 লাখ মামলা জট রয়েছে, অপরাধ বাড়লে মামলার সংখ্যাও বাড়বে। তাই শত শত বছর ধরে শাস্তি দিয়েও অপরাধ দমন করা যায়নি, যাচ্ছে না, যাবে না, বরং অপরাধ তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে গবেষণা করে অপরাধীদেরকে
সুস্থ সংস্কার করে সংশোধনের মাধ্যমে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই একটি আইন জারি করা হয়েছিল, নিশ্চয়ই আমার বিজ্ঞ প্রতিপক্ষের অ্যাডভোকেট সাহেব বিষয়টি জানেন, যে দ্য প্রভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960, যে আইনে বলা হয়েছিল, যার শিরোনামটি এরকম ছিল, বন্দি কমানোর ফন্দি। অর্থাৎ 2016 সালে 34,796 জন বন্দি ছিল, কিন্তু 34,796 জনের বন্দি সংখ্যা, কিন্তু যেখানে 69,774 জন তখনও বন্দি ছিল, কিন্তু কারাগারের ধারণ ক্ষমতা মাত্র 34,796 জন। তাই তৎকালীন আইনমন্ত্রী সাথে কথা বলে মোহাম্মদ ইমান আলী, হাইকোর্টের বিচারপতি, তিনি একজন দণ্ডিত ব্যক্তিকে খালাস দিয়ে দেন, এবং সেখানে উল্লেখ করা হয় দণ্ডিত ব্যক্তিকে শর্ত সাপেক্ষে জেলের ঘানি না টেনে মুক্ত জীবন যাপনের সুযোগ দেওয়া হোক। মাননীয় সভাপতি, আমি আপনার মাধ্যমে উল্লেখ করতে চাই, সর্বশ্রেষ্ঠ বিচারপতি হলেন সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা যখন কোনো অপরাধ করি, তিনি কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষের নীতিতে বিশ্বাসী নয় যে সাথে সাথে তাকে ধরো, শাস্তি দাও। যদি সেই নীতিতে হতো, তাহলে পৃথিবীর 500 কোটি লোক প্রতি মুহূর্তে কত অসংখ্য জঘন্য অপরাধ করছে। হয়তো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তিনি সিংহায় ফু দিতে বলতেন, কিয়ামত হয়ে যেত আমাদের যে অপরাধ সংখ্যা। কিন্তু না, আল্লাহ কি করেছেন? মহান আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন। অপরাধী অপরাধ করতে পারে, কিন্তু সে যেন অনুশোচনার মাধ্যমে নিজেকে ফিরিয়ে আনতে পারে, সেই সুযোগ ইসলামে রাখা হয়েছে। মাননীয় সভাপতি, আমরা যদি বলি যে আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর কথা ভাবি, মেধাবী শিক্ষার্থীরা একটু দুষ্টু হয়, কিন্তু শিক্ষার্থীরা যদি তাদেরকে শাস্তি দেয়, তাহলে কিন্তু মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়বে, আজকে মেধার বিকাশ ঘটবে না। সুতরাং কিছু কিছু অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয়। মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার একটি বক্তব্য শুধু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন শাস্তি দিলেই অপরাধ নিয়ন্ত্রণে আসবে। তাহলে মাননীয় সভাপতি, আমরা দেখেছি বাংলা ভাই, আমরা দেখেছি আব্দুর রহমান শায়েক, বাংলা ভাই আব্দুর রহমান শায়েককে জঙ্গি অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যদি মৃত্যুদণ্ড দিলেই অপরাধ প্রবণতা কমে যেত, তাহলে কেন 2016 সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটলো? মাননীয় প্রতিপক্ষ, তাহলে শুধুমাত্র শাস্তি দিলেই অপরাধ দমন করা সম্ভব হয়ে ওঠে না, বরং দরকার অপরাধীর মানসিকতার পরিবর্তন, আর তার জন্য দরকার বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে সংশোধনের সুযোগ দেয়া। তাই আমার সর্বশেষ, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আমি বলতে চাই, আমার পক্ষ দলের অনেক বক্তা বারবার বলেছেন আমরা অনেক জলদস্যু বনদস্যুকে দেখেছি আত্মসমর্পণ করতে। কেন আত্মসমর্পণ করেছে? কারণ সরকার তাদেরকে সুযোগ দিয়েছে যে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তাই মাননীয় সভাপতি, অসংখ্য জলদস্যু ও বনদস্যু আত্মসমর্পণ করে সুস্থ স্বাভাবিক জীবনে পুনর্বাসিত হয়েছে। সরকার যদি এই সাধারণ ক্ষমার সুযোগ না দিত, তাহলে এই জলদস্যু ও বনদস্যুরা কখনোই আত্মসমর্পণে উৎসাহী হতো না। তাই আমার মনে হয় অপরাধীকে যদি শাস্তির ভয় দেখানো হয়, তাহলে অপরাধী অপরাধ করেই চলবে। তাই আইনের ফাঁক ফোকর দিয়ে নানানভাবে তারা অপরাধ করবে। বরং আসুন তাদেরকে বোঝাই, তাদের মানসিকতা পরিবর্তন করি, তাহলে দেখবেন অপরাধী আর অপরাধ করবে না। সারা বিশ্বেই এখন শাস্তির ধারণা পাল্টে যাচ্ছে, সেখানে কেন আমরা বারবার শাস্তি দিয়ে অপরাধ দমন করতে চাচ্ছি? তাই আমরা যদি মনীষীদের জীবনী যা অপরাধীদেরকে পড়াই, আমরা যদি অপরাধের কারণ আগে খুঁজে বের করি, আমরা যদি শিশুদেরকে মানসিক বিকাশ ঘটাতে পারি, তাহলেই অপরাধ অনেকাংশে হ্রাস পাবে বলে আমি মনে করি। এবং আমি আবারও বলতে চাই, তর্কের খাতিরে তর্ক নয়, আসুন আমাদের সাথে বলুন যে শাস্তি নয়, সংশোধনই পারে অপরাধ নিয়ন্ত্রণ করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তার চমৎকার উপস্থাপনার জন্য। আমরা পরে কথা বলবো এই উপস্থাপনা সম্পর্কে। তার আগে আমরা ডেকে নিতে চাই বিপক্ষ দলের দলনেতা অ্যাডভোকেট রবি কাজী, তিনি বক্তব্য রাখবেন
বিষয়ের বিপক্ষে। ধন্যবাদ মাননীয় সভাপতি। বৈশ্বিক মহামারী করোনার ক্লান্তিকাল, সরকার ঘোষিত নির্দেশনা, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ফেস মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কি বাস্তবে তো দেখেছি? যখনই কোনো চায়ের দোকানে, বাজারে, বাস স্ট্যান্ডে দেখেছি আমরা কেউ সামাজিক দূরত্ব মানতেছি না, কেউ স্বাস্থ্যবিধি মানতেছি না। ঠিক যখনই হুট করে একটা পুলিশের গাড়ি চলে আসছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে আসছে, তখনই সবাই ঠিকঠাক মতো সোশ্যাল ডিস্টেন্সই মেনটেন করেছি, তখন সবাই ঠিকঠাক ফেস মাস্ক ব্যবহার করেছি। এই হচ্ছে শাস্তি, হচ্ছে এই মাননীয় সভাপতি। শাস্তি ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব না। আমরা যে সভ্যতার ধারক এবং বাহক, সেই সভ্যতার সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব যুগ থেকে। সেই যুগের আইন ছিল অত্যন্ত কঠোর আইন, কারণ সামাজিক নিরাপত্তা, সুনির্দিষ্ট ভবিষ্যৎ নির্মাণ, এর লক্ষ্যে যে আইনগুলো প্রচলিত ছিল সেই আইনের আওতায় শাস্তি প্রদান করা হয়। এখন প্রসঙ্গক্রমে বলতে হয় যে আইনের কথাটা চলে আসে। আইন হচ্ছে কি? আমি আইনের ছাত্র হিসাবে শুধু এতটুকু বলতে পারি যে আইন হচ্ছে একটা সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, যে আদেশ মান্য করা, পালন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এবং এই মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কৌশলই হচ্ছে আইন। আমি আইন বিজ্ঞানের ওই মোটা মোটা বইয়ের সংজ্ঞায় যেতে চাই না, সহজ স্বাভাবিকভাবেই বলতে চাই, অপরাধ কি? অপরাধ হচ্ছে আমাদের বাংলা একাডেমির বাংলা অভিধান মতো যেটা আইন বিরুদ্ধ কাজ, তাই হচ্ছে অপরাধ। আমাদের পেনাল কোড 1860, আমাদের ফৌজদারি কার্যবিধি, আমাদের জেনারেল ক্লজেস অ্যাক্ট, প্রত্যেকটা জায়গায় একই রকম ভাবে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখন একটা লোক যখন অপরাধ করতেছে, সে তখন সংক্রামক ব্যাধির মতো হয়ে যাচ্ছে। সংক্রামক ব্যাধি করোনা যেমন সমাজে বিস্তৃতি লাভ করছে, অপরাধও একটা সংক্রামক ব্যাধি। এই সংক্রামক ব্যাধি একজনের থেকে 10 জনে ছড়ায়। এটাকে নিয়ন্ত্রণের একমাত্র পথই হচ্ছে একে রোধ করা। এই লাগামহীন ঘোড়ার মুখে লাগাম পরানো, আর সেটা যদি আপনি পরাতে চান তাহলে আপনাকে শাস্তির ব্যবস্থা করতেই হবে। আজকের বিতর্কের বিষয় হচ্ছে শাস্তি নয়, সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। সঙ্গত কারণেই আমি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। মা তার ছেলেকে বলছে, দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? ছেলে বলছে, ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। আমার বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদের সেভাবেই বলতে হয় যে দেখবে অপরাধীদের সাজা দিলে কি হয়, দুষ্টু লোকের সাজা দিলে কি হয়, অপরাধীরা পালিয়ে যায়। তখন বলবেন অপরাধীরা পালিয়ে যায়। মাননীয় সভাপতি, আমরা যে নীল নদের সভ্যতা পড়েছি, আমরা যে মেসোপটেমিয়া সভ্যতার কথা পড়েছি, আমরা যে গ্রিক সভ্যতার কথা পড়েছি, আমরা যে রোমান সভ্যতার কথা পড়েছি, আমরা আধুনিক কালে যে ব্রিটিশ সভ্যতার অনুশীলন করি, যার ধারক এবং বাহক, এই সভ্যতার সূচনা লগ্ন থেকে আমরা যেভাবে সুসভ্য মানুষ হিসেবে গড়ে উঠছি, আমাদের পূর্ববর্তীরা যে সভ্যতাকে লালন করে গেছেন, যে সভ্যতাকে আমরা প্রতিপালন করছি, সেই সভ্যতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অপরাধ করা যাবে না, অপরাধ করলে শাস্তি পেতে হবে। তো শাস্তির বিধান ছাড়া তো অপরাধ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব। আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা অপরাধী ছিল তাদেরকে আমরা নুরেনবার্গ ট্রায়ালে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পেরেছি। আজকে যারা কসোভো যুদ্ধের যে স্লোবোদান মিলোসেভিচ যে অপরাধী ছিল, তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। আজকে আমরা রোহিঙ্গা গণহত্যায় যাদেরকে জাতিগত নিধনে যে অং সান সুচি নেতৃত্ব দিয়েছেন, তাকে আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারেছি। জানি না কি হবে বিচার। তো শাস্তি হচ্ছে এই, শাস্তির ভয় যদি না থাকে, আজকে আপনার সমাজে, আজকে আপনার রাষ্ট্রে, আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপরাধ কখনোই কোনো ক্রমেই নিয়ন্ত্রণ সম্ভব নয়। দ্বিতীয়ত, একজন লোককে শাস্তি দিলে কি হয়, শাস্তির প্রয়োজনীয়তা কি? শাস্তির প্রয়োজনীয়তা হচ্ছে একজন অপরাধীর মনে প্রথমত ভীতি সঞ্চার করা, দ্বিতীয়ত অপরাধের পুনরাবৃত্তি রোধ করা, তৃতীয়ত
সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা, সামাজিক শান্তি রক্ষা করা। মাননীয় সভাপতি, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে একটা যখন গুরুতর অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধে একজন অভিযোগ দায়ের করে একজন সাধারণ নাগরিক, কিন্তু পরবর্তীতে যখন মামলাটা ট্রায়ালে চলে যায় তখন সেই মামলাটা কিন্তু রাষ্ট্রবাদী হয়ে যায়, কারণ সে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছে। মাননীয় সভাপতি, একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু প্রাসঙ্গিক বিষয়, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 21 অনুচ্ছেদ, যেখানে আমাদের কর্তব্যের কথা বলা হয়েছে। আবার আমাদের সংবিধানের 3য় খণ্ড, যেখানে বলা হয়েছে আমাদের মৌলিক অধিকারের কথা। আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বিষয় আসতে চাই, সেটা হচ্ছে 51 ক অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে মৌলিক দায়িত্ব সমূহ। আমাদের সংবিধানে ওইভাবে সংযোজিত নাই, কিন্তু সেখানে বলা হয়েছে প্রত্যেকটা নাগরিকের যদি নাগরিক অধিকার ভোগ করতে হয় তাহলে তাকে এই মৌলিক দায়িত্ব সমূহ পালন করতে হবে। এখন অপরাধ কি? অপরাধটা শাস্তিযোগ্য অপরাধ আছে, শাস্তি অযোগ্য অপরাধ আছে। সম্মানিত সভাপতি, শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে তাই যা রাষ্ট্রের আইন দ্বারা, সাধারণ আইন দ্বারা এবং বিশেষ আইন দ্বারা যেগুলোকে শাস্তিযোগ্য করা হয়েছে। প্রতিপক্ষের বন্ধুগণ অনেক কথাই বলছেন, পারিবারিক পরিবারের কথা বলছেন, স্কুলের কথা বলছেন, কিন্তু এইগুলো তো অপরাধ নয়। এগুলো আমাদের আইনের ভাষায়, আমাদের ভাষায় এগুলো অপরাধ না। যেটা আমাদের আজকের অপরাধের বিষয়, আজকের যে অপরাধ, এর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে ক্রাইম। আর যেটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে নৈতিকতা বিরোধী, ছোটরা বড়দের সম্মান করে না, এইটা হচ্ছে ভাইস। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সিন, যেটা যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত আদেশ যদি কেউ অমান্য করে, যেমন আমাদের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, এটা যদি আমরা পালন না করি তাহলে এর জন্য কিন্তু আমাদের সাজা হবে না, শাস্তি হবে না। বিজ্ঞ বন্ধুগণ অনেকটাই ভ্রমে পতিত হয়েছে। দ্বিতীয়ত, শাস্তি কয় প্রকার? শাস্তি হচ্ছে 5 প্রকার। আমাদের যে আইন অনুমোদিত যে শাস্তি আছে সেখানে প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত হচ্ছে যে অর্থদণ্ড, চতুর্থত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত করা। সম্মানিত সভাপতি, শাস্তিযোগ্য এবং শাস্তি অযোগ্য যে শাস্তি, সেই শাস্তি অযোগ্য শাস্তিকে আপনি শাস্তির আওতায় নিয়ে এসে আপনি এটাকে ভুল ব্যাখ্যা করেছেন বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ। অধিকার আপনাকে যে রাষ্ট্র, আপনার সংবিধান, আপনার আইন যে আপনাকে অধিকারটা দিয়েছে, সেই অধিকারটা হচ্ছে আপনার শরীর এবং সম্পত্তি রক্ষার অধিকার। সেই শরীর এবং সম্পত্তির অধিকারের উপরে যদি কেউ বেআইনি হস্তক্ষেপ করে, যদি আপনার তার ক্ষতি সাধন করে, তখন তো তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, তখন তো তাকে শাস্তি পেতেই হবে, না হলে তো অন্য অপরাধীরা তো উৎসাহিত হয়ে যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, আমাদের দেশের এই যে শাহেদ করিম, আমাদের দেশের এই যে জেকেজি, আমাদের দেশের এই ক্যাসিনো কাণ্ডের যারা অপরাধী, এদের কি আপনি সংশোধনের সুযোগ দিবেন? এদের কি সংশোধনের সুযোগ দিয়ে সংশোধন করা সম্ভব? কখনোই না। এদের জন্য দরকার আরো কঠিন এবং কঠোর আইনের ব্যবস্থা। তাহলে অপরাধ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে কয়েকটা পদ্ধতিতে। প্রথমত, শক্তিশালী আইন ব্যবস্থা তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই শক্তিশালী আইনের আওতায় আপনার বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, তাদের বিচারটাকে নিশ্চিত করতে হবে এবং শাস্তি প্রয়োগ করতে হবে। চতুর্থত, আপনার সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পঞ্চমত, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ষষ্ঠত, আপনাকে আপনার পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই সব কিছু মিলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু আজকের বিতর্কের যে বিষয়, সেটা হচ্ছে যে শুধুমাত্র সংশোধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, এটা তো না। সংশোধন কি? সংশোধনের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে কারেকশন অর রেকটিফিকেশন। তো সেটা কারেকশন, আপনি কোনটার কারেকশন করতে চাচ্ছেন? সেই কারেকশনটা করতে পারবেন আপনি নাবালক যে একটা শিশু আছে, ছোট্ট শিশু, তার কারেকশন করতে পারবেন। আপনি যিনি একজন পেশাদার অপরাধী, যিনি ভাড়ায় সুপারি নিয়ে 10টা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তাকে তো আপনি সংশোধন করতে পারবেন না।
তাকে সংশোধন করে তার সংশোধন, সম্মানিত সভাপতি, একটা ধাতব পদার্থ যেমন তরল অবস্থায় তাকে রূপ দেওয়া যায়, ঠিক একটা ছোট্ট শিশুকে সেই অবস্থায় আপনি যে রূপে বড় করতে চান সেটা করা যাবে, কিন্তু যখন ধাতব পদার্থটা কঠিন হয়ে যাবে, সেই কঠিন পদার্থকে আপনি না ভাঙলে সেটাকে আর আপনি অন্য রূপ দিতে পারবেন না, তাকে সংশোধন করতে পারবেন না, তাকে কারেকশন করতে পারবেন না, এটা সম্ভব না। সম্মানিত সভাপতি, যুক্তির খাতিরে যুক্তি, তর্কের খাতিরে তর্ক। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুগণ যে সকল যুক্তি, যে সকল তর্ক উপস্থাপন করেছেন সেটা আদৌ যুক্তিযুক্ত নয়। প্রকৃত অর্থে আজকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ, শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরি করতে চাই, তাহলে তো আমাদেরকে অবশ্যই শাস্তি রাখতে হবে। শাস্তির বিকল্প কিছু নেই, শাস্তির বিকল্প কিছু থাকতে পারে না। মাননীয় সভাপতি, আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে কোড আছে, শাস্তির কোড, সেটা হচ্ছে হাম্বুরাবি কোড। মেসোপটেমিয়া সভ্যতা থেকে যেটা এসছে, সম্রাট হাম্বুরাবি এটা তৈরি করেন। সেই মেসোপটেমিয়া সভ্যতার হাম্বুরাবি কোডের যখন ব্যবহার হ্রাস পায়, যখন অপরাধীদের প্রতি যে কোনো কারণেই হোক শিথিলতা দেখানো হয়, মেসোপটেমিয়া সভ্যতা ভেঙে পড়ে। সম্মানিত সভাপতি, ভারতীয় উপমহাদেশের যিনি সর্ববৃহৎ রাজ্যের অধিকারী সম্রাট ছিলেন, তিনি হচ্ছেন সম্রাট অশোক। সম্রাট অশোকের যে বিধান ছিল সেটা হচ্ছে শাস্তির কঠোরতা এবং শাস্তির সাম্যতা। এই বিধানের পরেই তৎকালীন সময়ে মানুষ দরজা খুলে ঘুমাতো, কোনো চুরি হতো না, কোনো ডাকাতি হতো না, কোনো অপরাধ সংগঠিত হতো না। পরবর্তীতে যখন সম্রাট অশোকের অবর্তমানে সেই মৌর্য সাম্রাজ্যের পরবর্তী শাসকগণ সেই সম্রাট অশোকের নীতি, সম্রাট অশোকের আইন অনুসরণ করেননি, তখনই মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়েছে। আজকের যে আধুনিক সভ্যতায় আমরা বসবাস করি, এই আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে আইন, আইনের শাসন, ন্যায় বিচার, অপরাধীদের সাজা। এর বিকল্প কোনো কিছুই নাই। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুগণ হয়তো ভাবতে পারেন অনেক কথাই বলছি। আজকে মহারাষ্ট্রের আন্না হাজরে, যার একজন ফুল বিক্রেতা, তিনি দেখলেন যে তার দেশের যে দুর্নীতি, সেই দুর্নীতিটা লাগামহীন দুর্নীতি, তিনি অনুধাবন করতে পারলেন, তিনি বুঝতে পারলেন একজন ফুল বিক্রেতা, অথচ আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধুরা বুঝতে পারলেন না। উনি আমারও অনশন করলেন, উনার জন্যই লোকসভায় বিল আনতে হলো, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বিল আনতে হলো। মাননীয় সভাপতি, আজকে আমাদের দেশে যখন নারী ও শিশু নির্যাতন 2000 বিশেষ বিধান জারি করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন কমে গেছে। মাননীয় সভাপতি, আজকে আমাদের দেশে যখন শক্তিশালী মানব পাচার আইন হয়েছে, মানব পাচারের সংখ্যা কমে গেছে, মানব পাচারের প্রবণতা কমে গেছে। মাননীয় সভাপতি, আজকে যখন আমাদের দেশে কঠোর মাদক বিরোধী আইন হয়েছে, আমাদের দেশে মাদক সেবন, মাদকের ব্যবহার কমে গেছে। মাননীয় সভাপতি, আমাদের দেশে যখন সড়ক ও জনপথ নিয়ন্ত্রণ আইন করা হয়েছে, সড়ক ও যানবাহন নিয়ন্ত্রণ, কঠোর সড়ক ও যানবাহন নিরাপদ আইন করা হয়েছে, তখন আমাদের দেশের সড়ক এবং জনপথের দুর্ঘটনার সংখ্যা কমে গেছে। মাননীয় সভাপতি, আজকের দুর্নীতি, আজকের সন্ত্রাস, আজকের হত্যা, আজকের নারীর প্রতি সহিংসতা, এর প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দরকার কঠোর এবং কঠিন আইন এবং সেই আইনের প্রয়োগ। মাননীয় সভাপতি, আমার সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে চোরে শোনে না ধর্মের কাহিনী। আপনি একজন পেশাদার চোরকে ধর্মের অজুহাত দেবেন, ধর্মের বাণী শোনাবেন, সে শুনবে না। তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, একটা আইনের, আমি কোনো আইনের ধারা, আইনের প্রয়োগ করতে চাইনি, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ আমাদের 1960 সালের একটি সংশোধনের আইনের কথা বলেছেন, যেটা 1964 সালে সংশোধিত হয় আমার জানা মতে। এবং সেই অপরাধীদের ক্ষেত্রে কিন্তু সেটা যারা কিশোর অপরাধ, যার শাস্তি 2 বছরের কম, যার শাস্তি গুরুদণ্ড নয়, যার শাস্তি লঘুদণ্ড, তাদেরকেই শুধুমাত্র সংশোধনাগারে দিয়ে
এবং যাদের ইতিপূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই তাদেরকে সংশোধনাগারে দিয়ে সংশোধন করার সুযোগ ছিল। আজকের আমাদের প্রতিপক্ষের বন্ধুগণ সংশোধনের পরে যদি এতই জোর দেন, তাহলে আজকে কেন যশোর সংশোধনাগারে আজকে আমাদের সেই কিশোররা মার্ডার হয়ে গেল? কি জবাব দেবেন? শস্যের ভিতর ভূত। মাননীয় সভাপতি, শাস্তি শাস্তি শাস্তি, শাস্তি ছাড়া কখনোই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব না। এবং আবারও আমি বলতে চাই, দেখবে দুষ্টু লোকের শাস্তি দিলে কি হয়? দুষ্টু লোকেরা পালিয়ে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনছেন, ধন্যবাদ যারা উপভোগ করছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের বিপক্ষ দলের দলনেতা অ্যাডভোকেট রবি কাজীকে, চমৎকার উপস্থাপন করেছেন। আমার মনে হয় যে আমাদের একটু সময়ের একটু কনস্ট্যান্ট হয়েছে, বিকজ মাগরিবের আজান হয়ে গেছে ঢাকায়। আমরা যদি একটু ইকো হচ্ছে কেন আচ্ছা, আমরা যদি আমাদের যে চারজন বক্তা ইতিমধ্যে তাদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেটি একটু বিশ্লেষণ করি, তাহলে আমি ব্যক্তিগতভাবে সভাপতি হিসেবে এই বিতর্ক অনুষ্ঠানে সবাইকেই আমি বলবো আউটস্ট্যান্ডিং। কারণ একটি বিতর্ক প্রতিযোগিতার যে বিউটি সেটা হলো বিষয়বস্তুর গভীরে ঢুকে তার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক এবং তথ্যবহুল আলোচনা করা। আমার মনে হয় সেই হিসেবে দুই পক্ষই অত্যন্ত চমৎকারভাবে তাদের যুক্তিতর্ক এবং তথ্যবহুল আলোচনা রাখতে সক্ষম হয়েছে। এই কারণে আমি দুই পক্ষকেই অভিনন্দন জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, অন্যদেরকে হার্ট না করে, আমি পয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, প্রাক্তন ছাত্র হিসেবে আমি বলবো, আমি দলনেতা দুই পক্ষই অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য এবং যুক্তিতর্ক দিয়েছেন। আমি এই দুইজনকে বিশেষভাবে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রথম বক্তা, তিনি প্রথম পক্ষের বক্তা হিসেবে আজকের যে বিষয় সেই বিষয়ের একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছেন, সংজ্ঞায়ন থেকে শুরু করে কিছু উদাহরণ দিয়েছেন এবং চমৎকারভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। বিপক্ষ দলের প্রথম বক্তা কামাল গাজী, তিনিও অপরাধের বর্ণনা থেকে শুরু করে যে সমূহ যে সংশোধন হতে যে প্রচলিত আইনে শাস্তির বিধান হয়েছে সেটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি এটাও বলতে চেয়েছেন যে শাস্তি ছাড়া কখনো সংশোধন সম্ভবপর নয়। আমাদের পক্ষ দলের দলনেতা অনেক বড় বক্তব্য দিয়েছেন এবং তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, কিছু কিছু আইনের রেফারেন্সও দিয়েছেন, অনেক ভালো ভালো তথ্য তিনি দিয়েছেন। তাকে আমি আগে অভিনন্দন জানিয়েছি, তার বক্তব্য ভালো ছিল। সর্বশেষ যিনি বক্তব্য রাখলেন অ্যাডভোকেট রবি কাজী, তিনি পেশায় একজন অ্যাডভোকেট, সো তার এই বিষয়ে ইনডেপথ নলেজ রয়েছে, সেটি আমরা তার বক্তব্যের মধ্যেই প্রতিফলিত হলো দেখতে পেলাম। তিনি আসলে খুব বাস্তব ভিত্তিক কিছু উদাহরণ দিয়েছে যেটি আমাকে আসলে অভিভূত করেছে, খুবই চমৎকার বলেছেন। তো আমি এই যে বিষয়টির উপরে আজকে আমরা বিতর্ক অনুষ্ঠান করলাম, আমি আইনের ছাত্র নই, কিন্তু প্রফেশনাল কারণে আইনের একজন ইমপ্লিমেন্টার, বাস্তবায়নকারী। কিছু সময় সুযোগ হয়েছিল কোর্টে বসে বিচার করারও। সো খুব একটা আমার মনে হয় যে রেলিভেন্ট একটা ফিল্ডে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি একটি কথাই বলতে চাই যে আজকে যে বিষয়, সেই বিষয়ের পক্ষে বিপক্ষে দুটোতেই অনেক ভালো ভালো যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ রয়েছে। তবে সব থেকে বড় বিষয় হলো অপরাধ, যেমন অ্যাডভোকেট সাহেব বলেছেন যে অপরাধ হলো আইন বিরোধী কোনো কাজ করা, অর্থাৎ কোনো আইনে যেটি করতে বলেছে সেটি করা না করা যেমন অপরাধ,
যেটি করতে নিষেধ করেছে সেটি করা হলো অপরাধ। তো এটি থেকে নিবৃত থাকাতে গেলে জনসাধারণকে আইনের ইমপ্লিমেন্টেশন যেমন প্রয়োজন, আইনের বাস্তবায়ন প্রয়োজন, তেমনি যে শাস্তিটা আইন বাস্তবায়নের মাধ্যমে দেওয়া হয় সেই শাস্তির ডেমনস্ট্রেশনটা প্রয়োজন। আমাদের উপমহাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা সেটি আসলে ব্রিটিশদের হাত ধরে যাত্রা শুরু হয়েছে। আপনারা জানেন যে 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি সেটি মেইনলি হলো প্রসিডিউরাল ল এই উপমহাদেশে, এবং সেটি ইন্ডিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে মোরালের সেম, কিছু চেঞ্জ হয়তো তাদের পার্সপেক্টিভে কেউ কেউ করেছে, আমরাও কিছু করেছি। এরপরে আরেকটি রয়েছে সাবস্ট্যান্টিভ ল, সেটা হলো আমাদের দেশের জন্য সব থেকে বড় আইন হলো পেনাল কোড। এই পেনাল কোডে 500-র উপরে ধারা আছে, যে ধারাগুলোতে অপরাধের সংজ্ঞায়ন করা আছে, বর্ণনা করা আছে, এবং তাতে কি সেই অপরাধ কমিট হলে কি শাস্তি সেটা বলা আছে। কিন্তু মজার বিষয় হলো কাউকে শাস্তি দেওয়া কিন্তু ফৌজদারি বিচার ব্যবস্থার উদ্দেশ্য নয়। ফৌজদারি বিচার ব্যবস্থার উদ্দেশ্যই হলো যে এই সাজাটাকে ডেমনস্ট্রেট করা, অর্থাৎ কেউ খুন করলে যে তার ফাঁসি হতে পারে, ওই ফাঁসিটা দিয়ে অন্যদেরকে বোঝানো যে খুন করলে এরকম ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যাতে অন্যরা খুন করা থেকে বিরত থাকে। যে কারণে অ্যাডভোকেট সাহেব বুঝবেন যে একই অপরাধ, হয়তো একজনকে মেরে ফেললো, সেটা দণ্ডবিধি 302 ধারায় খুনের অপরাধ, আবার আরেকজনকে মেরে ফেললো কিন্তু সেটা দণ্ডবিধি 303 ধারায় 2 ধারায় খুন নয়, সেটা কালপাবল হোমিসাইড, অর্থাৎ একটু লঘু শাস্তি। যেমন ধরেন আপনি হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতেছেন, তো হাতুড়ি পিটালেন আপনি, আপনার সামনে একটা ছোট বাচ্চা খেলা করতেছিল, তো হাতুড়ির ওই বল্টুটা ছুটে গিয়ে তার মাথায় লেগে সে মারা গেল, সে কিন্তু মৃত্যুবরণ করলো, কিন্তু এটা কিন্তু খুন নয়। কারণ হলো তার ইন্টেনশন কিন্তু খুন করা ছিল না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, উপমহাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থার যে লক্ষ্য সেটা হলো যে অপরাধের উদ্দেশ্যের বিচার করা হয়, এখানে কি কমিট হয়েছে, অপরাধটা কি সংঘটিত হয়েছে এটার বিচার করা হয় না, অপরাধের উদ্দেশ্যটা কি ছিল সেটার বিচার করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ওই ব্যক্তির কিন্তু উদ্দেশ্য ছিল না ওই বাচ্চাটিকে খুন করা। আবার আরেকজন হয়তো খুন করার উদ্দেশ্যে আপনাকে শুট করেছে, গুলি করেছে, কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আপনার গায়ে লাগেনি, আপনি বেঁচে গেছেন, এটাও কিন্তু খুনের শাস্তি হবে, কারণ যে আপনার অ্যাটেম্পট টু মার্ডার, আপনি খুন করতে চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় একটু উল্লেখযোগ্য, সেটি হলো আমরা যখন বিচারের ক্ষেত্রে কোনো জাজমেন্টে উপনীত হই, রায় দেই, রায় দেওয়ার পরে একটা কথা লেখা হয় যে মুক্ত আদালতে এই রায় ঘোষণা করা হলো। তার মানে হলো সবার কাছে এই রায়টাকে ডেমনস্ট্রেট করাই হলো এই বিচারের একেবারে সর্বশেষ এন্ড প্রোডাক্ট, মানে সেই পর্যন্ত যেতে চায়। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি যেটি বলতে চাই, আমরা যারা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার যেমন রয়েছে, তেমন অ্যাডভোকেট সাহেব বিপক্ষ দলের দলনেতা যে কথাটি বলেছেন যে ইন্ডিয়ান পেনাল কোডের একটা রেফারেন্স, ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা রেফারেন্স দিয়ে আমাদের কিন্তু এই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, কিছু দায়িত্ববোধ রয়েছে। সেই জায়গাগুলো যদি আমরা সবাই সুচারুরূপে পালন করি তাহলে কিন্তু অপরাধ অনেকাংশেই কমতে বাধ্য। আমরা যারা একটু মিডল এজ পার হয়ে আসছি, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা যখন বাসা থেকে সন্ধ্যাবেলায় বের হয়ে দোকানের সামনে বসছি, আমাদের পাশের বাড়ির মুরব্বী, তার কোনো স্বার্থ নাই আমার প্রতি, সে কিন্তু আমার কান ধরে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এখন পড়ার সময় বাড়িতে যাও। তার মানে হলো যে সোশ্যাল যে গার্ডিয়ানশিপটা ছিল সেটি কিন্তু অনেকাংশেই আমাদেরকে রাইট ট্র্যাকে, রাইট পথে চলতে কিন্তু বাধ্য করেছে। বর্তমানে কিন্তু এই জায়গাটা একটু ক্ষয়িষ্ণু। এখন কিন্তু যদি পাশের বাড়ির কোনো মুরব্বী আপনার ছেলে মেয়ের কান ধরে পাঠাই দিতে চায়,
তাহলে আপনি কিন্তু রিয়াক্ট করবেন যে আপনার কি সমস্যা করতেছে। সো এটি যেমন দরকার তেমনি আইনের বাস্তবায়ন দরকার। আমি যেটিকে গুরুত্ব দিতে চাই আইনের বাস্তবায়ন, তাহলে পরে সমাজ থেকে আমরা অপরাধগুলো নিবারণ করতে পারবো। নির্মূল করা হয়তো সম্ভব হবে না, আমরা কমিয়ে আনতে সক্ষম হব। তো আমার মনে হয় যে মাগরিবের আজান হয়েছে, আমরা বেশি বক্তব্যে যেতে চাই না। আমি সর্বশেষ যেটি বলবো, এই বিতর্ক অনুষ্ঠান আমাকে আবার ফিরিয়ে নিয়ে গেল সেই কয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। আমি আসলে কিছুটা ইমোশনালি আজকে এখানে রোল প্লে করলাম। তো আমি আশা করব এই স্কুলের যে প্রাক্তন স্টুডেন্টদের যে প্ল্যাটফর্মটি রয়েছে, তারা ভালো ভালো প্রোগ্রাম নিয়ে এরকম মানুষের সামনে হাজির হবে, এবং বিশেষ করে আমাদের যেটি ক্যাচমেন্ট এরিয়া রয়েছে সেই ক্যাচমেন্ট এরিয়াতে আমরা আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে আমরা সহায়তা করব, এবং আমাদের যে অভিভাবক শিব রয়েছে সেটিতে আমরা কাজ করব। তো আজকের ফলাফলের দিকে আমরা একটু যেতে চাই। বিতর্ক প্রতিযোগিতায় আসলে সাবজেক্টের পক্ষে বিপক্ষে দুটি সত্যি, তারপরেও যেটা দেখা হয় কোন পক্ষ বিষয়ের গভীরে কতটা যেতে পেরেছে এবং তার পক্ষে তথ্যবহুল যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছে, তার উপরে একটি মূল্যায়ন করা হয়। তো কাজটা যদিও খুবই কঠিন, আজকে আমার জন্য আরো কঠিন, কারণ দুই পক্ষই এত চমৎকার বলেছে যে সেখান থেকে খুব শার্প লাইনে দুজনকে মার্কিং করে একটা জায়গায় উপনীত হওয়া। তো এই কঠিন কাজটা আসলে আমি করে অভ্যস্ত, আমি অ্যাডমিট করছি, কারণ এই কঠিন কাজটা আমি আমার প্রফেশনাল লাইফে গত 17 বছরে প্রচুর করেছি, সেটি বিভিন্ন পর্যায়ে। সো আমার জন্য এটা খুব কঠিন বলে মনে হবে না। আমাদের দুই পর্বে হলো এই মূল্যায়নটি হচ্ছে, একটি হলো দর্শক ভোটে একটি মূল্যায়ন হয়ে গেছে ইতোমধ্যে, সেই ফলাফল আমরা হাতে পেয়েছি। পক্ষের দল সেখানে আউট অফ 50 26 নম্বর তারা অর্জন করতে সক্ষম হয়েছে, আর বিপক্ষের দল এক্ষেত্রে পেয়েছে দর্শক ভোটে 24 পয়েন্ট বা 24 নম্বর। আর আমার জন্য একটা প্রিভিলেজ আজকে আয়োজকরা দিয়েছে, সভাপতি হিসেবে আমার হাতে 50 নম্বর দেওয়া হয়েছে। তো আমিও সেখানে ক্ষুদ্র মানুষ হিসেবে একটু মূল্যায়ন করার চেষ্টা করেছি। এই মূল্যায়নে আমি পক্ষ দলকে দিয়েছি 29 নম্বর এবং বিপক্ষ দলকে আমি দিয়েছি 28 নম্বর, অর্থাৎ একেবারেই কাছাকাছি। তো যেটা দেখা যাচ্ছে, আমি একটু যোগ করি, পক্ষের দল এক্ষেত্রে পেয়েছে 55 নম্বর আউট অফ 100। হ্যাঁ, আর বিপক্ষের দল পেয়েছে হলো 52 নম্বর। সো আমার মনে হয় যে এটা একেবারেই একটা প্রতীকী মূল্যায়ন, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। আমি আজকের যে বিতর্কের বিষয়বস্তু ছিল তার পক্ষের দলকে আমি বিজয়ী ঘোষণা করছি ফরমালি। তবে বিপক্ষ দলের বক্তব্য আমাকে, আমি প্রথমেই বলেছি, আপ্লুত করেছে। আজকে যদি আমাকে মূল্যায়ন করতে বলা হয় এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে, তাহলে আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে বেছে নিব বিপক্ষ দলের দলনেতা অ্যাডভোকেট রবি কাজীকে। অ্যাডভোকেট রবি কাজীকে আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে অভিনন্দন জানাই। কংগ্রাচুলেশন। তো আমার মনে হয় যে আমরা শেষ করতে চাই, তার আগে একটি কথা আমি বলে আমার পক্ষ থেকে শেষ করব, সেটি হলো কিপিটা, এই যে প্রোগ্রামটা তোমরা করলে এটি যেন আমরা ধরে রাখি। এগুলো হলো বেসিক্যালি আমরা বলবো যে আমাদের যারা নেক্সট জেনারেশন অফস্প্রিং যারা বেড়ে উঠছে, বিশেষ করে বিটুইন টিনেজার, তাদেরকে যেন আমরা বেশি বেশি এই ধরনের সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে
সৃষ্টিশীল বা সৃজনশীল কার্যক্রমে আমরা তাদেরকে যদি যুক্ত রাখতে পারি, তাহলে তাদের এই ইমোশনাল যে বয়সটা তারা পার করছে, এই ইমোশনাল বয়সে তারা যাতে ডিরেল হয়ে না যায়, সেই জায়গা থেকে আমরা ফিরাতে পারবো। তো আমি আবারও এই আয়োজকদেরকে এবং পক্ষ বিপক্ষ উভয় দলের সকল বক্তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের মাননীয় সভাপতি আজকের প্রোগ্রামে ছিলেন, আর ধন্যবাদ পক্ষ দলের যারা আছেন, পাশাপাশি ধন্যবাদ রবিকাজি ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাকে আরো বেশি উৎফুল্ল করার জন্য। আমরা চাই আমাদের পরবর্তী আয়োজনেও আমরা যে কোনো সময় যে কোনো ইসে দেখা হয়ে যাবে সবার সঙ্গেই। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন বিতর্ক প্রতিযোগিতা স্মৃতির পাতার আয়োজনে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ফিসার আয়োজন ছিল এটি। কাজী কামাল, আমাদের এই প্রতিযোগিতায় কি কোনো পুরস্কারের ব্যবস্থা আছে? এখন পর্যন্ত নাই। আচ্ছা, আজকের যে বিতর্ক প্রতিযোগিতা হলো, আমি এখানে আমার পার্সোনাল ইয়ে থেকে আমি ব্যক্তিগতভাবে আমাদের বিতর্কিকদেরকে আমি পুরস্কৃত করতে চাই, সেটা আমি পরে আলাপ করব। আমি ঘোষণা করলাম শুধু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তর্ক আর বাড়াবো না, বিতর্ক বাড়াবো না, আমাদের ফলাফলও হাতে চলে এসেছে। তো আমরা এখানেই শেষ করব আজকের মতো। আগামী পর্বে আবারও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।